বিশ্বাস অবিশ্বাস তোমার বিষয়, আমার অন্তরের কথা একমাত্র আমার আল্লাহ আর আমিই জানি। যাকে এখন নাহিবাকে তৈরি করে দাও, নিজেও একটা ভালো সুতি শাড়ি পরে তার উপর একটা খিমার পরে নাও ভালো দেখে। কেন? আমরা এক জায়গায় যাচ্ছি তাই। না, আমি কোথাও যাব না। নাহিবা আপনার মেয়ে, মন চাইলে তাকে নিয়ে যান। বাসন্তী মুখের উপর না করে দেয় ইচ্ছাকৃত ভাবেই, যুবককে উত্তেজিত করার প্রচেষ্টা আর কি। কিন্তু তাকে অবাক করে নাইম চেহারাতেও রাগের ভাব আসে না, বরং বেশ শান্ত কণ্ঠে বলে, নাহিবা আমার মেয়ে, তুমি বুঝি কিছু নাও? আমার স্ত্রী তুমি। তুমি নিজে তৈরি হবে নাকি আমি তৈরি করবো, কোনটা? অনেকদিন প্র্যাকটিস না থাকলেও আমি পটু বড় এই কাজে, আজও পারবো। বুক মুচড়ে ওঠে বাসন্তীর, গলা শুকিয়েও আসছে বড়। প্রেমিকের রাগের উপর প্রতিবাদ করার শক্তি থাকে, তবে অসভ্যতায়, প্রেমের অসভ্যতা হেমলোকের মতন বিষাক্ত হলেও তা আপন মায়ায় বিমোহিত করতে কখনোই যেন ব্যর্থ নয়। তবু আজ বাসন্তী বিন্দু পরিমাণও দুর্বল হতে চায় না এই যুবকের সম্মুখে। নিজের অনুভূতির প্রতিটি বিন্দু বিন্দুকে গুটিয়ে নিল সে। বাহ, আজ আপনার মনে পড়লো আমি আপনার স্ত্রী? কটা মাস হয়েছে আমি আপনার বাড়ি ত্যাগ করেছি, একবারও তো খোঁজ নিতে আসেনি। যেহেতু ছেড়ে দিয়েছিনি, এখনো তেমনই থাকুন না। ভ্রুক্ষেপহীন নাইম একটু বিচলিত হল না সে, বরং আগের মতোই গম্ভীর মুখশ্রী এবং শীতল ভঙ্গি তার। ছাড় দিয়েছিলাম, ছেড়ে দিইনি। খেয়াল করে দেখো দূরে, তবে আমার সীমানার মাঝে উড়েছে এতকাল। তোমাকে বলেছি না একদিন আমার মৃত্যুতেও তুমি আমার ছায়াতল মুক্ত হবে না? তোমার ভালোর জন্যই তো আসেনি, যাতে নিজের এনজিও শোরুম আর কাজে মনোযোগ দিতে পারো ঠিকঠাক। আর দিয়েছেও তো, 1 মাসেই তো বেশ ভালো পড়ছে তোমার স্টোর। যাক, এখন তাড়াতাড়ি তৈরি হও, মাদ্রাসার সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আজ নানিমার মৃত্যুবার্ষিকী, বহু কাজ আমার। বাসন্তী নানিমায়ের মৃত্যুবার্ষিকীর বিষয়ে জেনে আর কথা বাড়ায় না, চুপচাপ আলমারি থেকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। পূর্ণতাকে বেলে মাছের ঝুরি রান্না শিখাচ্ছে ফাহিমের খালা সামিরা। যুবতী নিজ উদ্যোগে শিখছে। রান্না শেষে পূর্ণতার হাত ধরে বিনীত ভঙ্গিমায় তিনি বলেন, মা, তুমিই আমার শেষ বিশ্বাস। আমার ছেলেটা, আমি নিঃসন্তান বাবাহারা ফাহিমকে বুকে আগলে পেয়েছি। আমি আর আমার স্বামী। আমার স্বামীর মৃত্যুর পর ফাহিমদের সাথেই থাকতাম, কিন্তু চৈতালিকে বিয়ে করে আনার পর খেয়াল করলাম মেয়েটা প্রায়শই ফাহিমের সাথে তর্ক জুড়ে দেয় আমার থাকা নিয়ে। তাই ছেলের মায়া ছেড়ে স্বামীর ভিটেতেই চলে যায়। তাও যদি সুখ হয় ছেলের। ফাহিম কত আসতে বলেছে, আসেনি আর একবারও। শেষে ফাহিম অনেক আকুতি মিনতি করে তার প্রয়োজন বলে। জানাই চৈতালি আর তার নাকি ডিভোর্স হচ্ছে। সেও সত্য সুস্থ হয়েছে অ্যাক্সিডেন্ট থেকে। আমি ছুটে আসি, জানি তো আমার ছেলেটা কত ভালোবাসে মেয়েটাকে। ফাহিমের বোন মানে আমার ভাগ্নি থেকে জানতে পারি চৈতালির কুকর্ম। এরপর প্রতিদিন আমার ছেলেটাকে ভাঙতে দেখেছি। ভাবলাম বিয়ে দিলে ঠিক হবে। কত যে মেয়ে দেখালাম, সে মানল না। আমার মনে হলো চৈতালিই পারে তাকে সুখ দিতে। ভাবলাম বুবুকে নিয়ে না হয় আমি আমার বাড়িতে রাখবো, তবুও মেয়েটা ফিরুক, আমার ছেলের সংসার করুক এবার। চৈতালিকে কতবার কল করেছি, নির্দয়া আমার পরিচয় দেওয়া মাত্রই কেটে ব্লক করে দিয়েছে। তুমিই এখন একমাত্র আশ্রয় মা। আন্টি, আপনি যে কি বলেন না, আমার এত বড় কলঙ্কিত অতীত সত্য যেন মাত্র আপনি আশ্রয় দিয়েছেন। এই ঋণই তো আমি কোনো কালেই শোধ করতে পারবো না, যেখানে আমার আপন বাবা মাই আমাকে আমার দ্বিগুণ বয়সী লোকের কাছে টাকার বিনিময়ে। তাদেরও কি দোষ? আমার তো বিয়েই হচ্ছিল না। হু হু করে কেঁদে দেয় পূর্ণতা। মধ্যবয়স্ক নারীটি আদরের ছেলে চোখজোড়া মুছে দেন। কাঁদিস না, যা হয়েছে তাতে তোর দোষ ছিল না। কত মেয়ে ছেলে যৌবন সামলাতে না পেরে কিংবা টাকার বিপরীতে সতীত্ব বিলিয়ে দেয়। তোকে তো কিছু জানোয়ারটা, তুই পবিত্র, তোর কেন হবে পীড়া? অপবিত্র তো ওই জানোয়ারগুলো। আল্লাহর কাছে চা, নিজে পরিশ্রম দে, সব ঠিক থাকলে তোরও ভরা সংসার হবে আমার ফাহিমের সাথে। তাই তো চাই, সাক্ষী আমার প্রতিটি ইবাদত। ফাহিম আর আপনারা আমার শেষ আশ্রয়, নইলে মৃত্যু ছাড়া উপায় নেই। আমি না বললেও আমি আমার সর্বোচ্চ দিব, কিন্তু আমার সত্য জেনে গেলে উনি যদি ঘৃণা করে আমায়, ওনার ঘৃণা আমি নিতে পারবো না। আমরা সুশিক্ষিত পরিবার পূর্ণ। আমার ছেলেও আমার শিক্ষায় শিক্ষিত। এতটা ছোট মন ওর হবে না যে তুই যেই ভুলে সামান্যতম দোষীই নয় তার জন্য তোমাকে শাস্তি দিবে। শুধু একবার ওর মনে একটু জায়গা করো, তোমাকে রানীর মতন রাখবে, যেমনটা রাখতো চৈতালিকে। আফসোস মেয়েটা বুঝলো না।
ফাহিমের খালা সামিরা রহমানের মুখে তৃপ্তির হাসি। তিনি জানেন এই মেয়ে সুখী করবে ফাহিমকে, কারণ যে নিজে এতটা যন্ত্রণা পেরিয়েছে, এতটা অপ্রাপ্তির মধ্য দিয়ে গিয়েছে, সে আর যাই হোক আগত সুযোগ আগলে রাখতে ভুল করবে না। সামিয়া রহমানের পূর্ণতাকে দেখার পর থেকেই কেমন চেনা চেনা লাগছিল। পরিচিত এক মেয়ের সাথে যেন সাদৃশ্য পাচ্ছিল। পরে মনের ভুল ভেবে নেয়, কিন্তু 3 দিনের মাথায় রাতে পানি পান করতে উঠলেই পূর্ণতার তাহাজ্জুদের নামাজ করার আকুতি শুনে জানতে পারেন তার ভ্রান্তি সঠিক। তিনি শুনতে পান পূর্ণতা মোনাজাতে আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ আমার উপর সদয় হও, কি এমন গুনাহ করেছি আমি আল্লাহ, যার জন্য আমার সাথেই এমন হলো। ওই পশুটা আমাকে সারাটা রাত খুব লিখেছে, অথচ মানুষের চোখে দোষী আমি। জীবনে কোনোদিন পর্দা ছাড়া বের হইনি, গায়রে মারহামের সাথে কথা অবধি বলিনি, তবুও আমি চরিত্রহীন। আমার পরিবারের কাছেও কেন কেন পৃথিবী ঘৃণ্য চোখ থেকে বাঁচতে 4 দেওয়ালের মাঝে বন্দী হয়েছে আজ থেকে 2 বছর আগেই। কিন্তু তাতে কি আর আপন মানুষের কটাক্ষ থেকে বাঁচা যায়? পরের দেওয়া কষ্ট লাঞ্ছনা মানা যায়, তবে আপন মানুষের? আমারও তো স্বামী সংসারের আকাঙ্ক্ষা আল্লাহ, তবে কেন আমাকে এত অযোগ্য করা হলো এসবের? কেন আজ আমি আমার পরিবারের কাছে খদ্দরের কাছে বিক্রি করার এক পণ্য হয়ে গেছি? তিনি নিশ্চিত হন এই মেয়ে আসলে এদের এলাকার হামিদ ব্যাপারীর মেয়ে, যাকে প্রায় 2 থেকে 3 বছর আগে এলাকারই এক কুখ্যাত গুন্ডা মাদ্রাসা থেকে আসার পথে অপহরণ করে ধর্ষণ করে তার বাসার সামনে ফেলে রেখে যায়। এই ঘটনার পর মেয়েটিকে আর কোনোদিন বাড়ি থেকে বের হতে দেখতে পাওয়া যায়নি। বহুদিন না দেখাতেই চিনতে একটু সন্দেহ হচ্ছিল সামিরা রহমানের। পরে সামনে এসেই পূর্ণতাকে তিনি জিজ্ঞাসাবাদ করেন, জানতে পারেন কেন পূর্ণতা বাড়ি থেকে পালিয়েছে আর কতটা প্রয়োজন তার এই আশ্রয়। সব শুনে আর ঘাটেন না বিষয়টা তিনি। হুট করেই তার দৃষ্টি আকর্ষণ করে ফাহিম ও পূর্ণতার বন্ধুসুলভ সম্পর্ক। আশার প্রদীপ জ্বলে ওঠে তার হৃদয়ে, যদি এবার একটা গতি হয় একমাত্র পুত্রের। তারপর থেকেই তার প্রতিটি কর্ম দোয়ার অন্তরালে শুধু পূর্ণতা ও ফাহিমের মিলনের আকাঙ্ক্ষা। এদিকে পূর্ণতার আগে থেকেই কিছুটা সম্মানজনক অনুভূতি জন্মেছিল ফাহিমের প্রতি। চৈতালির ব্যাপার শুনে সহানুভূতি ও নিজের চাওয়া পূরণের তীব্র ইচ্ছে জন্ম নেয়। এ যেন উভয় পক্ষের কাছে স্বর্ণ সুযোগ, যা কেউই হাতছাড়া করতে ইচ্ছুক নয়। বাসন্তী বারান্দায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে শীতল বায়ু অনুভব করছে। আপন ধ্যানে মগ্ন রমণী নাইম তার বেডরুমে মেয়ের সাথে খেলছে। বাসন্তী ভেবেছিল তাদের মাদ্রাসা থেকে মোস্তফা বাড়িতে পৌঁছে দিয়েই নাইম নিজ বাড়ি ফিরবে, কিন্তু তেমন কিছুই হয়নি। বরং সে নিজেও ঢুকেছে এই বাড়িতে, সেই যে ঢুকেছে আর বের হয়নি। কেমন আছো? যেমন রেখেছিলেন তার চেয়ে অনেক ভালো, তবে ভালোতে আদৌ ভালো আছি কিনা তা জানা নেই। অভিমান প্রচুর আমার ওপর। অভিমান তো ভালোবাসার মানুষের উপরেই থাকে। তবে ভালোবাসা বুঝি ফুরিয়ে গেছে তিক্ততায়, বিষে ভুলে গেছো? ভালোবাসা কখনোই ফুরিয়ে যায় না, তবে ভালোবাসায় যখন অতিরিক্ত তিক্ততায় প্রলেপ যুক্ত হয়ে পড়ে তখন তার বয়ে বেড়ানো যায় না। তাছাড়া যে আমাকে ভালোই বাসেনি কখনো, যাকে সর্বক্ষণে আমি ভুল ভেবেছি, ভুল চিনেছি, তাকে আবার কি করে ভুলবো? যদি আজ বলি ভালোবাসি। গায়ক সাহেব, অভিনয়টা আবারও বড্ড অকৃত্রিম, তবু আজ মন গলেনি। দীর্ঘশ্বাস ফেলল নাইম। গম্ভীর গলা কেঁপে কেঁপে উঠলে যেন। ক্ষমা চাইবো না, আমার চোখে আমি তা পাওয়ার যোগ্যতা রাখি না। শুধু এটুকু বলবো, অসুস্থতার বিরহ আমাকে তোমায় ভালোবাসতে শিখিয়েছে বসন্ত। বেরিয়ে গেল সে। বাসন্তীর ধ্যান ভগ্ন হলো। তার কাছে মনে হলো পুরো ঘটনাটি একটা স্বপ্ন মাত্র। তবুও মন আনচান করছে তার। দ্রুত বাহিরে যেয়ে সারা ঘর দেখল। নাহিবা ঘুমিয়ে আছে, তবে নাইবের অস্তিত্ব যেন বিলীন হয়ে গিয়েছে। নিচে নামে সে। সায়রা বানুকে জিজ্ঞেস করতেই তিনি জানান নাইম বেরিয়ে গিয়েছে কয়েক মিনিট আগেই। হন হন করে নিজের ঘরে চলে আসে সে। অশ্রুসিক্ত হয়ে পড়ে বাসন্তীর চোখ জোড়া। পরক্ষণেই ঋণী ঋণে গলায় বলল, যা হয়েছে ভালোই হয়েছে, না হলে কি আর মনটাকে এত খুলে রাখতে পারতাম তার সামনে? না হলে রাগে, না হলে আবেগে অনুভূতিগুলো চাপা পড়তই। বেশ কয়েকদিন কেটে গিয়েছে নাইমের নানিমায়ের মৃত্যুবার্ষিকীর।
এর মাঝে একবারও নাইম আর এই বাড়ির দুয়ারে আসেনি। বাসন্তীর দিন কেটেছে কাজে ডুবে, আর রাত্রির সমাপ্তি ঘটেছে নাইম নামক অনুভূতিতে নিমজ্জিত হয়ে। বাসন্তী বর্তমানে উষ্ণ চা একটু একটু গলধকরণ করতে করতে ভাবছে, তার তো খুশি হওয়াই উচিত, ফিরে যাওয়া উচিত নাইমের কাছে। বাসন্তীর তো জীবনে এই একটাই অপূর্ণ স্বপ্ন, কামনাই ছিল। তবে এখন যখন স্বপ্ন পূরণ হয়েছে, সে আগলে নিচ্ছে না কেন? উত্তর পেল না, শুধু জানে তার মনের গহীনে কোনো একটা কিছু আছে যার দ্বারাই বাধাপ্রাপ্ত সে। কি তা জানে না। ভাবনার মাঝেই দুজন গৃহ পরিচারিকা হাসাহাসি ও কথোপকথন শুনতে পায় সে। জানিস, ছোট মালিকের ইন্টারভিউ দেখাচ্ছে আরস চ্যানেলে। কি যে সুন্দর লাগছে না ওনাকে, মন চাচ্ছে ঠাস করে একটা চুমু দিয়ে দিই। আরে ছোট মালিকের তো বিশেষত্ব এটা যে উনি কোনো প্রকার বাদ্যযন্ত্র ছাড়াই গান গায়। ওনার গানের গলা তো পুরোই মধু। রাগে গা পিলপিলাচ্ছে বাসন্তীর। ভেঙচি কেটে বলল, আমার জামাই দিকে জরিনা থেকে ক্যাটরিনা সবাই নজর কেন দেয় বুঝি না। তারপর কিছু একটা ভেবেই বেডরুমে ঢোকে সে। ছোট্ট একটা 12 ইঞ্চির এলসিডি লাগানো রুমটায় সেটা সেরেই ইন্টারভিউ বের করে বসে সে চ্যানেলটি আনতেই দেখতে পায় ইন্টারভিউয়ার নাইমকে বলছে, বাসন্তী ম্যামও আপনার সম্পর্ক নিয়ে অনেক ধোঁয়াশা। এই বিষয়টা নিয়ে আপনারা কেউ মুখ খুলছে না কেন? ধোঁয়াশাময় বিষয়গুলোই বেশ আকর্ষণীয়, তবে আমাদের সম্পর্কটাও না হয় তেমনই থাক। আপনাদেরও তো লাভ, এতে টিআরপি তো এই সুযোগে ভালোই লুটছেন। জবাব দিয়েই ভুবন ভুলানো মুচকি হাসি দিল নাইম। নীল চোখজোড়া যেন ঝলকানি দিয়ে উঠল সাথে। অষ্টাদশী যুবতী ইন্টারভিউয়ার অপমান বোধ করলই না, বরং নজর ঝুঁকিয়ে লজ্জারাঙা হাসি দিল। স্যার, এভাবে হাসবেন না। আপনার হাসি যে কত হৃদয়ঘাতক তা যদি জানতেন। আর শ্যামকরণের নির্মণিত, আহা, যাকে একটা গান শোনাবেন না এতদিন পর ফিরে এসে? একটা নতুন গানই গাই, প্রিয় করার উদ্দেশ্যে লেখা। অবশ্যই। নাইম গাইতে শুরু করলো। তুই ছিলিস, তুই আছিস, তুই আমার আকাশে রংধনু হয়ে ভাসিস, তুই ছিলিস, তুই আছিস। বাসন্তীর সারা শরীর শিহরিত হলো। এই প্রথমবার নাইমের গান শুনে এমন বোধ করছে, কারণ একটাই, এই প্রথমবার নাইম প্রকৃতপক্ষে অনুভূতি নিমজ্জিত কিছু তার জন্য গেয়েছে, আর তা বোধ করার ক্ষমতা রমণীতা রাখে। তবুও যে তৃষার্ত এই পথিক নাইমের আকুতি তার হৃদয়ের মরুভূমি ভেজালো না, এমন কোনো অনুভূতির বাদ দিয়েছে কে জানে। ফাহিম দরজা খুলতেই দেখে কুর্তি পায়জামা পরিহিত এক রমণী সামিরা রহমানের ঘরে গলা ছেড়ে গান গাচ্ছে। অর্ধভেজা চুলে ঢেকে আছে হাঁটুর নিচ অব্দি। উল্টো দিকে ফিরে হাঁটায় ঠিক দেখতে পাচ্ছে না যুবক, যদিও সে জানে এই নারীর পূর্ণতা। নেশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল রে। গাইতে গাইতে দরজার দিকে ঘুরতেই হতবাক হয়ে গেল পূর্ণতা। নিজের হাত দিয়ে গা জড়িয়ে নিল। ফাহিমও তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরল। তুমি দরজা বন্ধ করনি কেন? আর কাপড় চোপড় ঠিকঠাক রাখতে পারো না? এটা তো তোমার, পরপুরুষ থাকে। সখা আপন ছাড়িয়াছে মরি, পরে করে লালন। এখন আর কেই আপন আর কেই পর। ওড়না গায়ে মাথায় জড়াতে জড়াতে উত্তর দিল। আজও পূর্ণতার কথার মানে ধরতে পারল না ফাহিম। মানে? কিছু না, এখন এদিকে ঘুরতে পারেন। আর আমি লক করিনি তো, কি হয়েছে? আপনিও তো নক করেননি। হয়েছে, তোমার সাথে এখন তর্ক জোড়ার আমার ইচ্ছে নেই। এক কাজ করো, খালাকে নিয়ে মার্কেটে যাও। আমার বসের ছেলের বিয়ে, সেখানে যাওয়া লাগবে। তো কাপড় চোপড় কেনার লাগবে না, তোমার তো বিয়েতে পড়ার মতো তেমন কিছু নেই। আপনি কেন দিবেন? কে আপনি আমার? হকচকিয়ে গেল ফাহিম, নিরুত্তর রইল। পূর্ণ দৃষ্টিতে একবার তাকিয়ে হাড়তাড় করে বেরিয়ে গেল। পূর্ণতা হাসল, তারপর তৈরি হয়ে মার্কেটে চলে সামিরা রহমানকে নিয়ে। সেখানে পরিচিত মুখে চোখ পড়তেই তাড়াতাড়ি সামিরা রহমানকে নিয়ে বাড়ি ফিরে সে। চৈতালি দোলনায় বসে চন্দ্রবিলাস করছে। খানবাড়ির ছাদটায় বিশেষ এক ব্যবস্থা আছে। ছাদের উপর ছোট্ট 2 কামরার ঘর, উপরে মুন রফ করা,
চন্দ্রবিলাসের জন্য একটা স্থান চৈতালির খুব ভালো লাগে এখানে। তবে আফসোস, ভালো লাগা ভাগাভাগি করার মতো মানুষ নেই। সে নিজ উদ্যোগেই হারিয়েছে। আনমনেই বিড়বিড়ায় সে, অনুভূতি তুমি কেন এত একা? বিবেক তুমি কেন দাওনি আগে সারা? মিস চৈতি, এত রাত করে এখানে কি করছেন? মেয়েদের জিন ভূতের ভয় থাকে, আপনার নেই বা কি? হাসিমাখা কণ্ঠ ও মুখশ্রীতে শুধালো অনিমেষ। এগিয়ে দিল বাম হাতের এক কাপ কফি। চৈতালি ম্লান হেসে হাতে নিল তা। এক চুমুক মুখে নিল। বাহ, বেশ ভালো বানান তো আপনি। হয়তো আগে রাত জেগে পড়ার জন্য বানাতে বানাতে ভালো হয়ে গেছে মনে হয়। নিঝুম রাত্রি, নিশ্চুপ দুই মানব। অনিমেষ একবার পলকহীনভাবে চৈতালিকে পর্যবেক্ষণ করল। ধূসর রঙের থ্রিপিস পরনে, জীর্ণ ফ্যাকাশে চেহারা, মলিন হাসি, কষ্টে টুইটুম্বুর দাগ পড়া নয়ন যুগল। তবুও কেন যে স্নিগ্ধ লাগে, হয়তো পবিত্রতার ছাপ তা। খুকু করে শুকনো কেশে নীরবতায় বাধা দান করে অনিমেষ। চৈতালির চোখ তুলে তাকায় তার দিকে, জিজ্ঞাসু দৃষ্টি রমণীর। শুকনো ঢোক গিলে যুবক। মাইন্ড করবেন না, একটা প্রশ্ন করব? আপনার ফিরে যেতে মন চায় না ফাহিমের নিকট? অনেক তো হলো, আমার মনে হয় আপনার এখন যাওয়া উচিত। আপনি তো জানেনই ফাহিম মিথ্যে বলেছে, সে কোনো বিয়ে করেনি। তাছাড়া এতকাল নিজের স্থান অযত্নে ফেলে রাখা উচিত নয়। সুযোগ সন্ধানে মানুষের অভাব নেই দুনিয়াতে, কারণ যা আমাদের নিকট অ্যাভারেজ বা কম মূল্যবান তা হয়তো কারো চোখে দামি, তাই যখন তখন শূন্য স্থান দখল হতে পারে। আমি তো তাই চাই, অধীনে নিক ওকে। আমি ওর যোগ্য আর নই, বিশ্বাস করেন। ক্ষমা চাওয়া তো দূরে থাক, ওর সামনে দাঁড়ানোর অবধি আমার সাহস নেই। তার উপর আপনারা সিঙ্গাপুরে যাওয়ার পর অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। ডাক্তার দেখিয়ে জানতে পেরেছি আমার মা হওয়ার চান্স খুবই কম। অনেক তো পুড়িয়েছ ছেলেটাকে। নিজের অপূর্ণতার ভোগান্তি ওর হক চায় না। ও ভালো থাক অন্য কারোর সাথে, যে পরিপূর্ণ করবে ওকে। চৈতালির কথায় ফ্যাল ফ্যাল চাহনিতে তাকায় অনিমেষ। সেদিকে ধ্যান নেই চৈতালির। সে কেমন যেন বিব্রত হয়ে পড়েছে, সব ছেড়ে ছুড়েই নিচে চলে যায় সে। অনিমেষ সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। শুক্রবার দুপুর গড়িয়েছে মাত্র, তবুও উষ্ণ পরিবেশ। ফাহিম নতুন প্রজেক্ট সম্পূর্ণ করায় ব্যস্ত। পূর্ণতা ফাহিমের মায়ের পা মালিশ করে দিচ্ছে, সাথে সামিরা রহমানের সাথে পুরো দমে আড্ডা তো আছেই। এমন সময় ক্রিং ক্রিং শব্দে ধ্যানভঙ্গ হয় সবারই। পূর্ণতা সামিরা রহমানকে উদ্দেশ্য করে বলল, আন্টি আপনি বসেন, আমি দেখছি কে এসেছে। লক ঘুরিয়ে দরজা খুলে চোখ তুলে কে এসেছে দেখার আগেই জোরালো এক থাপ্পড় পড়ে পূর্ণতার গালে। রমণীর স্নিগ্ধ শুভ্র কপাল গোলাপের ন্যায় টকটকে লাল হয়ে ওঠে। হাতের ছাপ বসে গেছে। স্তম্ভিত হয়ে তাকাতেই দেখতে পায় তার বাবা হামিদ ব্যাপারী, ভাই প্রবীণ ও কিছু মানুষজন দাঁড়িয়ে। সে অস্পষ্টভাবে বাবা শব্দটি উচ্চারণ করতেই ধমক দিয়ে ওঠেন হামিদ ব্যাপারী। চুপ, তোর এই পাপে মুখ নিয়ে আমার নাম উচ্চারণ করবি না। লজ্জা করে না? একবার তো আকাম করায় মান ইজ্জত করলি, আবার মারলি ভাইকে। আরে আব্বা, ও আপনার কথা ভাববে কেন? না জুটাইছে না? প্রবীণ রাগান্বিত সুরে ফুপিয়ে কেঁদে ওঠে পূর্ণতা। হামিদ ব্যাপারীর মেয়ের অশ্রুতে কোনো ভাবনা নেই। তিনি বকা দিতে দিতে সেই সময়টুকু পাচ্ছেন না। চেঁচামেচি শুনে বসার ঘরে আসে ফাহিম ও সামিরা রহমান। সামিরা রহমান প্রথম দেখতে পান হামিদ ব্যাপারীকে চিনে ফেললেন, তাই তিনি কথা না বাড়িয়ে পূর্ণতাকে আগলে নেন। ফাহিম ভ্রুকুঁচকে জিজ্ঞেস করে, আপনারা কারা? ভদ্রতা বজায় রাখুন। আর পূর্ণতা, তুমি কাঁদছো কেন? আমরা কারা? তুমি যেই মেয়েকে নিয়ে ভাগছো আমরা সেই মেয়ের পরিবার। বিয়ে তো করবা না আমার মেয়েরে, শুধু ফাতরামি করতে আনছো। বুঝি না আমি। হোয়াট? কার কথা বলছেন আপনি? ওয়েট, পূর্ণতার কথা? আপনি ভুল বুঝছেন। আমি অফিস থেকে ফেরার পথে দেখি কিছু নেশা করছিল, ওর ক্ষতি করার চেষ্টা করছিল। আমি ওকে বাঁচাই, তারপর জানতে পারি ও কানাডায় স্টুডেন্ট ভিসা পেয়েছে। তার রেখে নাকি আপনারা একে বড়ুর কাছে বিয়ে দিয়ে দিচ্ছেন, তাই ওকে আমি আশ্রয় দিয়েছি। এই তো দিন কয়েক সামনেই ওর ফ্ল্যাট। পূর্ণতা, তুই ওকে এসব বলেছিস? ভীত মুখশ্রী নত দৃষ্টিতে কোনো রকম মাথা ঝাঁকায় পূর্ণতা। শুনে হামিদ ব্যাপারী হুঙ্কার দিয়ে ওঠেন,
আরে আপনি রাখছেন কেন? আপনার তো আলহামদুলিল্লাহ বলা উচিত। আপনার মেয়ে সেফ আছে, আবার এত ভালো পর্যায়েও যেতে পারছে, কোনো ক্ষতি তো হয়নি। আর কি ক্ষতি হবে? যা ক্ষতি হওয়ার তো 3 বছর আগেই হয়েছিল। ব্যাধিত কণ্ঠ বয়স্ক পুরুষটির। সামিরা রহমান আবেদন করেন, ঘরে বসে কথা বলি ভাইসাব, মানুষজন দেখছে, খারাপ দেখায় বিষয়টা। সামিরা রহমানের দিকে না তাকিয়েই সায় জানান হামিদ ব্যাপারী। ছেলেও সাথে আসা লোকগুলোকে নিয়ে সোফায় বসেন। চোখ উঠিয়ে খেয়াল করেন সামিরা রহমানকে। ভাবি, আপনি মোতালেব ভাইয়ার বউ না? আপনি তো আমার মেয়েকে চিনেন, তবে জানলেন না কেন? সবই তো জানা আপনার। একটু অপ্রস্তুত হয়ে পড়েন সামিরা রহমান। ফাহিমের কৌতূহল ক্ষণে ক্ষণে বাড়ছে। উত্তেজনা ধরে না রাখতে পেরে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? আমাকে কেউ বোঝাবে? আসলে বাবা, এই শয়তান মেয়ে তোমাকে মিথ্যা বলেছে। ওর 3 বছর ধরে পড়ালেখা বন্ধ করেছি, স্কলারশিপ পাবো কোথা থেকে? 3 বছর আগে একজন ওকে ধর্ষণ, এরপর আর পড়তে দেয়নি। তাও যদি মানুষ ভুলে এই কলঙ্কিনীর কলঙ্ককে ভেবে, বিয়েও হচ্ছিল না ওর। আমি এত কষ্ট করে পাত্র জোগাড় করলাম, এই মেয়ে আমার কথা না মেনে ভেগে গেল। বিয়ে ঠিক করনি তুমি আমার আব্বা। এক 60 বছরের বৃদ্ধের বিছানার সাথী হওয়ার জন্য আমাকে বিক্রি করছো তুমি। তোমার ছেলে চাকরির জন্য টাকা জোগাড় করতে হবে না? বেয়াদব মেয়ে। প্রবীণ চেঁচিয়ে ওঠে শরীরের সর্বশক্তি দিয়ে মারতে নেয় পূর্ণতাকে। ফাহিম বাধা দিয়ে ঢাল হয়ে দাঁড়ায় পূর্ণতার সম্মুখে। ছি, কি নোংরা মানুষ আপনারা! সবশেষে নিজের ঘরের সম্মান বিকাতে বসেছেন। খারাপটা কি? ছোটবেলা থেকে এই হারামজাদিকে খাইয়ে পড়িয়ে বড় করেছি। ওর দ্বারা একটু টাকা উঠালে সমস্যা কোথায়? আর ছেলে, তুমি কে আমার বিষয়ে বলার? আমি ওর গার্ডিয়ান। দাম্ভিকতার সুর স্পষ্ট। পূর্ণতা, তোমার বয়স কত সার্টিফিকেট অনুসারে? 20 পেরিয়েছি এবার। শুনেছেন, ও এখন অ্যাডাল্ট। আপনাদের দরকার নেই। তা আপনারা এখন নিজেরা আমার ঘর থেকে বের হবেন, না আমি পুলিশ ডাকবো? হামিদ ব্যাপারী একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ফাহিমকে দেখে। সবাইকে নিয়ে বেরিয়ে যান। আমাকে এভাবে ধোকা দিয়ে তুমি ঠিক করনি পূর্ণতা। রাগান্বিত কণ্ঠে বাক্যটি উচ্চারণ করেই হনহন করে নিজের ঘরে চলে যায় সে। হামিদ কাঠের জীর্ণ চেয়ারে বসে ভয়ে কাঁপছে। সামনের মানুষটি যে ক্ষুব্ধ হয়ে পায়ে পা তুলে বসে নাইম নিশ্চুপ হয়ে পর্যবেক্ষণ করছে এই যুবককে। আজ তার মেজাজ বেশ চোটে। শুধুই রেগে নয়, সে ঈর্ষান্বিতও। সদ্য যুবক এই চাপদারিওয়ালা ছেলের কাছে কেন যেন ছোট ছোট লাগছে নিজের নাইমের। বয়স তার কম নয়, 30-এর গণ্ডি পেরিয়েছে অনেক সময় এখন। নিশ্চয়ই বাসন্তীর কাছে তার বয়সসীমা ছেলের মূল্যই বেশি হবে। সকালে যখন বাসন্তীর পেছনে আটার মতো লেগে থাকতে আদেশ দেওয়ায় গুপ্তচর ভিডিও পাঠালো, ছেলেটির সাথে বাসন্তীর রেস্টুরেন্টে বসে হাসাহাসি সেই মুহূর্তেই ঢাকার বাড়িধারা থেকে তুলে খানবাড়িতে আনার নির্দেশ জারি করে সে। আবার দোকানের সিসিটিভি ফুটেজ দেখেও অমর্ষিত হতে বাকি নেই তার। কত বড় সাহস এই ছেলের! তার বসন্তকে দেখে মুচকি হাসে, পর্যবেক্ষণ করে। আর থাকতে না পেরে নীরবতা ভাঙিয়েই নাহিদই প্রশ্ন করে, স্যার, আমি কি কোনো ভুল করেছি? আমাকে কেন তুলে আনা হয়েছে? আসন দেখে কেমন লাগে তোমার? এমন বেমানান প্রশ্নে ঘাম ঝরে যায় যুবকের। নাইম চোখ রাগিয়ে তাকিয়ে তার দিকে। কেবল উত্তর দিচ্ছ না কেন রাস্কেল? খারাপ লাগে না স্যার, ভালো তো ম্যাডাম, বুদ্ধিমতী, বুঝদার, দয়াশীল। কোনো রকম হেসে আমতা আমতা করে জবাব দেওয়ার চেষ্টা করে নাহিদ। নাইম তৃপ্তি পায় না যেন, চেয়ার থেকে উঠে নিজ চেয়ারটাই লাথি মেরে ফেলে দেয় সে। নাহিদ বুঝলো প্রকৃত অর্থে আঘাতটা তার উদ্দেশ্যে ছিল। শোনো ছেলে, যা আমার তা অন্য কারোর সামনে আসা পছন্দ নয়। তাকে কেউ স্পর্শ করুক তো দূরে থাক, মুগ্ধ চোখে দেখলেও সেই চোখটা নষ্ট করতে আমার হাত কাঁপে না, বুঝলে তো? আর আমার সব থেকে প্রিয় এবং দামি রত্ন হলো বসন্ত। তার সাথে রেস্টুরেন্টে বসে কেউ হাসাহাসি করবে, চা তন্দুরি খাবে, এ আমার সহ্যের বাইরে। ওই মানুষটাকেই না আমি আগুনে ফেলে তন্দুরি বানাবো। তুমি বলো, ভালোবাসার মানুষের সাথে কাউকে সহ্য করা যায়? নাহিদের চেয়ারের দিকে ঝুঁকে অন্যদিকে তাকিয়ে ছটফট ভঙ্গিমায় কথাটা বলে জিজ্ঞাসু দৃষ্টিতে নাহিদের চোখে চোখ রাখে। তার ঠোঁটের কোণে অতি পরিচিত ক্রূর বাঁকা হাসি। নাহিদ ভালোই বুঝল নাইমের ইঙ্গিতময় কথাবার্তা।
তার বেহাল দশা মূত্রত্যাগ করেনি সে সকাল থেকে। ভয়ে না ইজ্জত ভ্রষ্ট হয়ে যায়, ভয়ে ভয়ে মাথা ঝাঁকায় সে। নাইম যুবকের মাথার চুলগুলো বা হাতে এলোমেলো করতে করতে শুধায়, যাকে সেসব শুনলাম তোমার নাকি ম্যানেজারের পোস্টে চাকরিটা করতে ভালো লাগছে না, তাহলে আগামীকাল থেকে আর চাকরিতে যাচ্ছ না, বাসায় থাকছো তাই তো? সঙ্গে সঙ্গে মুখ খুলল নাহিদ। হ্যাঁ হ্যাঁ, আমি আর কোনো চাকরি বাকরি করবো না, বাড়ি যেয়েই মধুমেয়কে কল করে রিজাইন করব। নাহিমের চোখে মুখে তৃপ্তি। পাশের কালো পোশাকধারী তরুণ দুজনকে ইশারা করতেই নাহিদের হাত ধরে তার কক্ষের বাইরে চলে যায়। পাশে দাঁড়িয়ে আপন ধ্যানে মুড়ি চাবাতে থাকা অনিমেষকে উদ্দেশ্য করে বলে, দেখলি কেমন সাহায্য করলাম ওকে? আর কোনো ছেলে যাতে বাসন্তীর আশপাশও না আসে, স্পেশালি অল্প বয়স্ক ছেলে তো নাই। আরে বেটা, এত হিংসা করিস কেন? তাও আবার এদের সাথে। এগুলো তো তোর লোকের যোগ্য না, তাই তো? কাউকে ছোট ভাবে দেখা ঠিক না, বিড়াল কখন বাঘ হয়ে যায় বলা তো যায় না। আরে বেটা, বলতে তো দিবি, আমি কি কমন ডায়লগ দিব না? তাছাড়া তোর মতন না অনেকের আছে, এগুলো তোর পাদেরও যোগ্যতা নেই। ও রনি যাক। আরে সত্যি তো বলছি, তোর পাদে নেই গন্ধ, তা আর সারা দুনিয়ার কারো পাদে নেই? তোর সামনে দিয়েছিলাম তো, আর তুই শুকেছিলি। অনিমেষ মুড়ি চাবাতে চাবাতে বিড়বিড়ায়, শালারে একদিনও রোস্ট করতে পারলাম না, ওই আমাকে রোস্ট করতে দে। মাথায় কারো স্পর্শ অনুভব হওয়ায় ঘুম থেকে হুড়মুড়িয়ে জেগে ওঠে ফাহিম। তন্দ্রাভাব কাটাতেই দেখতে পায় পূর্ণতা কিছুটা বিব্রতভাবে আছে তার মাঝে। পূর্ণ, তুমি এখানে এভাবে? জি, আমি এখানে এভাবে। আমার ছোঁয়ায় বুঝি গা ঘিন ঘিন হচ্ছে আজ আপনার? কারণ বুঝি আমি দোষিতা, কারো ব্যবহার্য বলেই? কিন্তু এখানে আমার কি দোষ ছিল? আমি তো ইচ্ছে করে করিনি এসব। আপনিও তাড়িয়ে দিবেন আমায়? ফুপিয়ে ফুপিয়ে নাকে কানে লালচে আভা ছড়িয়ে কেঁদে ওঠে রমণী। সামলাতেই একটু এগিয়ে যায়, গাল মুছে দেয় ফাহিম। উদ্বিগ্ন চিত্তে শুধায়, তুমি ভুল ভাবছো পূর্ণ, আমি তোমাকে এটা বোঝাইনি। না, তোমাকে আমি তাড়াবো, তোমার দোষ নয় তা। এতটা কাছে তো কখনো আসেনি, তাই এটা ঠিক নয়। আপনি আমাকে তাড়িয়ে দিবেন না ভালো, তবে কেন আপন করে নিচ্ছেন আমায়? বুঝেন না ভালোবাসি? এত অবুঝ কোনো পুরুষ হয় না যে নারীর ভালোবাসার আবেদন বুঝবে না। থমকে যায় ফাহিম। সত্যিই সে প্রতিবার বুঝেছিল পূর্ণতার আবেদন ইশারা, তবে প্রতিক্রিয়া স্বরূপ ছিল শুধুই না বোঝার ভান। কারণ কোথাও একটা বাধা, কিসের বাধা কে জানে? হয়তো অতীতের প্রথম প্রেমের সম্পর্কের টানে। জাগতিক দৈহিক মানসিক চাহিদা ও নিসঙ্গতার কাছে হার মানা ক্লান্ত মস্তিষ্ক বারবার বলেছিল এ ইশারায় সাড়া দিতে। যুক্তি দেখিয়েছিল একা সারাটা যৌবন কাটানো খুব করুণ, তার চেয়ে মুশকিল নিঃসন্তান জীবন, আর সবচেয়ে কঠিন বার্ধক্যে একা কাটানো। তবুও হৃদয়ের কোনো এক কোণ থেকে গহীন থেকে বাধা এসে সাড়া দেয়নি, আজও পারল না। পূর্ণ, নিজে ঘরে যাও, তোমার হুঁশ নেই উত্তেজনায়, পরে কথা হবে। আমার জ্ঞান একদম ঠিক আছে। এত লুকোচুরি কেন ফাহিম? চৈতালি আপু তো চলে গেছেন, একবারও ফিরে তাকাননি। আমাকে কেন কাছে টেনে নিচ্ছেন না আপনি? যত যাই হোক, চৈতালি এখনো আমার স্ত্রী, আমি বিবাহিত, তা এতটাও ভুলো না। ওর থেকে দূরে থাকলেও তালাক দেওয়ার ক্ষমতা আমার নেই। কবুল করলাম ফাহিম। তুমি বুঝছো না কেন পূর্ণ? আমাকে বিয়ে করা মানে ধ্বংস বইকে কিছুই না, কারণ আমি চিনি আমাকে। চৈতালি যতই ভুল করো, চক্ষুর সম্মুখে ওর আকুতি দেখলে সারা দুনিয়া ছেড়ে আমি ওর দিকেই অগ্রসর হব। তখন মেনে নিতে পারবে? কবুল। আমি তোমাকে ভালোবাসি না, চৈতালির জায়গা তুমি কখনোই পাবে না। কবুল। তবুও আমাকে সহধর্মিনীর জায়গা দিন। সতীনের সংসার, অবহেলা সংসার করতেও আমার অভিযোগ নেই। সবশেষে না হয় আমাকে আশ্রয় দেওয়ার জন্যই বিয়ে করুন। আমি বেহায়া হয়েছি ফাহিম, নিজের রূপ গুণ কাজ সব দিয়ে আপনাকে চেয়েছি। চৈতালি আপুর আকুতি দেখে ভালোবাসা জাগলে আমার আকুতি দেখে কি করুণাও জাগে না? ঘরে যাও পূর্ণ, আমি রেগে যাচ্ছি। ধমকের সুর ফাহিমের। পূর্ণতা কেঁপে ওঠে, মুখে ওড়না চেপে চাপা ক্রন্দনের সহিত স্থান ত্যাগ করে। ফাহিম ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে। তার মন মস্তিষ্ক দুটোরই শোচনীয় দশা। কোথায় যাবে বা কি করবে কিছু ভেবে পাচ্ছে না। হুট করেই ফোনটা হাতে নিয়ে কল করে চৈতালির নম্বরে। তার স্বস্তির জায়গাটি যে এই নারীটিই ছিল, আছেও হয়তো। চৈতালি বসে বসে সাদিয়া খান সুবাসিনীর সূর্য তামসে পড়ছিল।
কল আসায় বিরক্তি নিয়ে ফোনটা হাতে নেয় সে। স্ক্রিনে ভেসে ওঠার নাম পড়তেই দম বন্ধ অনুভূতি হয় তার, হাত পা কম্পিত হচ্ছে সমান তালে। কলটা কাপা হাতেই কেটে দেয়। কলটা কাটলেন কেন চৈতি? হয়তো ফিরে পেতে চাইছিলেন ভালোবাসা। অনিমেষ জিজ্ঞেস করে ওঠে। সে সদ্যই ঘরে ঢুকেছিল। চৈতালি লাগোয়া ওয়াশরুমে চলে গেল। অনিমেষ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ওয়াশরুমের দরজার দিকে। এদিকে ফাহিম কল কেটে দিয়েছে বুঝতে পেরে কষ্টে রাগে বৃষ্টি নামিয়ে ফেলল আজ নয়ন যুগল থেকে। ঋণঋণে গলায় বলল, বিরহ তো আমি দিয়েছিলাম, অভিমান এবার আমার পাওনা ছিল। ভাঙানোর চেষ্টা অব্দি করো না। ভুল করার অধিকারের সাথে অভিমানটাও বুঝি তোমার। বাসন্তী ঢাকা এসেছে মধুমিয়ার সাথে। গতকালই রিজাইন করবে বলেছে নাহিদ মধুমিয়াকে। কাল পর্যন্ত হিসাবটা বুঝে নিতেই আসা রমণীর। যদিও যুবকের হুট করে চাকরি ছাড়ার বিষয়টি তার বোধগম্য হলো না, সব হিসাব বুঝে খাতা নিয়ে আপাতত সেলসম্যানের ভরসায় শোরুমটি রেখে বের হয় সে। গাড়ির দরজা খুলতেই দেখতে পায় চন্দ্রমল্লিকার সমাহার, একটি চিরকুটও সাথে। তবে কি নবদিওয়ানা এলো বাসন্তীর?